ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো। আমি অনেককেই কমেন্ট করতে দেখছি যে স্যার ভিডিওগুলো খুব ভালো লাগছে, আমাদের উপকারে আসছে, আমরা অনেক কিছুই বুঝতে পারছিলাম না, এখন বুঝতে পারছি। অনেকে এও বলছে যে স্যার আমাদের এই প্রশ্ন যে সাজেশন দিয়েছিলেন সেই 2024 সালের সাজেশনের পিডিএফ ফাইল আমাদের একটু পাঠালে ভালো হয়, আমরা সেইগুলোকে নিয়ে উত্তরপত্র রেডি করব। এটাও শুনে খুব ভালো লাগছে। আবার কেউ এটা বলছে যে স্যার আমার এই যে সাজেশনের যে প্রশ্নটা দিয়েছেন এই প্রশ্নটা আমার যদি উত্তর লিখে দেন খুব ভালো হয়, আমি এই বিষয়টা নিয়ে ভিডিও আনতে। আমাকে এটাও বলছে যে স্যার এই টপিকটার উপর ভিডিও দিলে খুব ভালো হয়, এটা আমি বুঝতে পারছি না। তাহলে এই রকম যত তোমরা কোয়ারি করবে তত কিন্তু আমরা উৎসাহিত হব, তত সেই বিষয়গুলো সেই টপিকগুলোকে নিয়ে তোমাদের কাছে হাজির হব এবং সেইগুলোর উত্তর, সেইগুলোর বিষয়গুলো, কনসেপশনগুলো নিয়ে তোমাদের কাছে ক্লিয়ার করব যে বিষয়গুলো আসলে কি। তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলোর খুব অ্যাক্টিভিটি খুব ভালো দেখতে পাচ্ছি, তোমরা বিষয়গুলো বোঝবার চেষ্টা করছো, এটা আমরা জেনে খুব ভালো লাগছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল গ্রুপগুলোয় যুক্ত হওনি, যে প্রতিদিনের আপডেট পেতে হলে আমাদের কিন্তু এই সোশ্যাল গ্রুপেই সেইগুলো বিভিন্ন আপডেট দেওয়া হয়। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম বা আরো যেসব গ্রুপগুলো আছে সেইগুলো তোমাদের যুক্ত হতে গেলে যেটা করতে হবে, আমাদের অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা খুলবে, সেখানে লাস্টের দিকে দেখবে উপরে অ্যাবাউট সেকশন আছে, সেখানে ক্লিক করবে, নিচে তারপরে 4টে লিঙ্ক পাবে, 4টে লিঙ্কে ক্লিক করবে, তারপরে ধীরে ধীরে গ্রুপগুলো যুক্ত হয়ে যাবে। এছাড়া প্রতিদিন এমনি আমরা বলাই আছে যে প্রতি সপ্তাহে রবিবার বৃহস্পতিবার রাত 8টায় এমনি বড় বড় টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এছাড়াও এক একটা টপিকের ছোট্ট ছোট্ট পার্টকে নিয়ে আমরা শর্ট ভিডিও আনছি, প্রতিদিন সেই শর্ট ভিডিওগুলো দিচ্ছি দেখবে চ্যানেলে। তোমরা এই শর্ট ভিডিওগুলো অবশ্যই ফলো করো, যাদের হাতে সময় কম বা একটু একটু করে সময় পাচ্ছ তখন আমাদের এই শর্ট ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। ওই শর্ট ভিডিওতে ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট নিয়ম, ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, ওইগুলো তোমরা ফলো করবে। এবং ওখানে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই ওই শর্ট ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর ভিডিওগুলো শেয়ার করবে। তো চলো আমরা আজকের যে টপিক সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, যারা দেখোনি এখনো অবশ্যই দেখে নাও, তবেই আমাদের এই তৃতীয় পার্টটা বুঝতে পারবে। কারণ এই হোল 3টে পার্ট নেই আমাদের নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার বিষয়গুলো বোঝানো সম্ভব হচ্ছে। তো তোমরা যদি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার কমপ্লিট জিনিসটা বুঝতে চাও তাহলে কিন্তু এর আগের ভিডিও দুটো অবশ্যই দেখতে হবে। সেইগুলো দেখে এই 3 নম্বর ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, এর আগে আমি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচারের ক্ষেত্রে আমি নিরপেক্ষ ন্যায় কি, নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলো কি কি, নিরপেক্ষ ন্যায়ের যে দোষগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেই দোষগুলোর মধ্যে আমি 3টে মতন দোষ আমি ব্যাখ্যা করেছিলাম। আজকের আরো 3টে দোষ আমি ব্যাখ্যা করব, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করতে হয় কি করে। আবার এটাও দেখাবো যে নিরপেক্ষ ন্যায় যে 2 প্রকার আছে, সংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায়, অসংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায়, বৈধতা বিচার কি করে করতে হয় সেটাও আমি দেখাবো এই ভিডিও। তো যদি পুরোটা বুঝতে হয় তাহলে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভালোও লাগবে। দেখো, এরপরে যে দোষটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ। এখন বুঝতেই পারছো সাধ্যকে নিয়ে কিছু দোষ ব্যাপার আছে এখানে। মানে নিয়ম বলা হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় মানে অব্যাপ্য, সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। মানে এই নিয়মটা সেই অবৈধ পক্ষ দোষের সাথে মিল আছে, ঠিক একই নিয়ম, শুধু পক্ষ নিয়ে এই নিয়মটা ব্রেক হলে পক্ষ দোষ হয়, সাধ্য নিয়ে এই নিয়মটা ব্রেক হলে সাধ্য দোষ হয়। নিয়মটা হচ্ছে আশ্রয় বাক্যে ধরো একটা পদ কি অব্যাপ্য, আর সেই পদটাই সিদ্ধান্তে কি হয়ে গেছে ব্যাপ্য, তাহলে কি হবে দোষ হবে। তাহলে দোষ কখন হবে না, ধরো এখানে অব্যাপ্য এখানেও অব্যাপ্য, তাহলে দোষ হবে না। ধরো এখানে ব্যাপ্য এখানেও ব্যাপ্য, দোষ হবে না। ধরো এখানে ব্যাপ্য এখানে অব্যাপ্য, তাতেও দোষ হবে না। একমাত্র দোষ কখন হবে, প্রথমে অব্যাপ্য পরে ব্যাপ্য হলেই দোষ হবে, এটাই মনে রাখতে হবে। এবার এই নিয়মটা পক্ষের ক্ষেত্রে যদি হয় তাহলে পক্ষ দোষ, আর যদি সাধ্য নিয়ে এই দোষটা হয় তাহলে সাধ্য দোষ। তাহলে কি নিয়মটা কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় মানে অব্যাপ্য, সেই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না।
মানে ব্যাপ্য হলেই তো দোষ হবে, তাহলে কি হতে হবে, ব্যাপ্য হতে পারবে না, এটাই বলতে চাইছে। তাহলে তাহলে এই নিয়মটা যখনই লঙ্ঘন হবে তখনই সাধ্য নিয়ে যদি এই নিয়মটা লঙ্ঘন হয় তাহলে সাধ্য দোষ হবে। এবার আমি প্র্যাকটিক্যালি উদাহরণে চলে যাচ্ছি। দেখো এখানে সাধ্যপদ, এখানে কি আমি বলেছিলাম যে সিদ্ধান্তের যেটা বিধপদ সেটাই সবসময় সাধ্যপদ হবে, আমি বলেছি। তাহলে সাধ্যপদ আর কোথায় আছে, প্রধান আশ্রয় বাক্যের বিধেয়তে বসে আছে। এবার দেখো এই বচনের বিধেয় পদ ব্যাপ্য না অব্যাপ্য, এই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, তার মানে এটা অব্যাপ্য পদ। তাহলে এবার ওই পদটা সিদ্ধান্তে কি হয়ে গেছে, দেখো এই বচনে দুটো পদই ব্যাপ্য, তাহলে নিশ্চয়ই বিধেয় পদটাও ব্যাপ্য হবে। তাহলে এটা অব্যাপ্য আর এখানে ব্যাপ্য হয়েছে, অব্যাপ্য থেকে ব্যাপ্য কি হয়, দোষ হয়। কাকে নিয়ে দোষ, সাধ্যকে নিয়ে দোষ, তাই অবৈধ সাধ্য দোষ হচ্ছে এখানে। তাহলে সাধ্য দোষ কি করে হচ্ছে বুঝতে পেরেছো, দোষ তখনই হবে যদি ওই পদটা, মানে ধরো সাধ্য পদকে নিয়ে আলোচনা চলছে, তাহলে সাধ্য পদটা যদি আগে মানে আশ্রয় বাক্যে যদি অব্যাপ্য হয় আর সিদ্ধান্ত বাক্যে যদি ব্যাপ্য হয়ে যায় তখনই দোষটা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হচ্ছে না। ধরো দুটো ক্ষেত্রেই ব্যাপ্য হচ্ছে, দোষ হচ্ছে না, দুটো ক্ষেত্রেই অব্যাপ্য হচ্ছে, দোষ হচ্ছে না, প্রথম ক্ষেত্রে ব্যাপ্য পরের ক্ষেত্রে ব্যাপ্য, তাতে কিন্তু দোষ হচ্ছে না, শুধু দোষ একটা ক্ষেত্রেই হচ্ছে, প্রথমে অব্যাপ্য পরে ব্যাপ্য, তখনই একমাত্র দোষটা হচ্ছে। তাহলে অবৈধ সাধ্য দোষটা কি করে হচ্ছে বুঝতে পারলে তো। তাহলে এই দোষ যখন নিরপেক্ষ ন্যায় থাকছে তখন যুক্তিগত তার মানে অবৈধ হচ্ছে, আর যখন এই দোষ থাকছে না তার মানে বৈধতা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে নেক্সট কি দোষ আছে সেটা নিয়ে এবার আলোচনা করবো, চল। দেখো এবারে যেটা দোষটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নঅর্থক হেতু বাক্যজনিত দোষ। দেখো নঅর্থক মানে নয় থাকবে, হেতু বাক্য মানে হেতু বাক্যের মধ্যে থাকবে, কেমন, এটা নিয়ে যে দোষ, যখন আমার প্রথম যে দুটো আশ্রয় বাক্য থাকবে তার মধ্যে যদি নয় কথাটা থাকে বা নয় কথাটা থাকে তাহলে কিন্তু সেখান থেকে কোনো বৈধ সিদ্ধান্ত টানা যাবে না। যদি জোর করে টানি তখন দোষ হবে, দোষটার নাম নঅর্থক হেতু বাক্যজনিত দোষ, ইংরেজিতে বলে ফ্যালাসি অফ নেগেটিভ প্রেমিসেস। এটা কি না, দুটি নঅর্থক আশ্রয় বাক্য থেকে, মানে দুটোই আশ্রয় বাক্য নঅর্থক নয় থাকবে, থেকে সিদ্ধান্ত নিঃসৃত হলে, যদি সিদ্ধান্ত আমি বার করি তাহলে যে দোষ ঘটবে তাকে বলে নঅর্থক হেতু বাক্যজনিত দোষ। আচ্ছা এবারে একটা উদাহরণ দিচ্ছি, দেখো কোন রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি। এখানে একটা জিনিস বুঝে নাও যে কোন রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি কি বচন, আবার দেখো কোন দরিদ্র ব্যক্তি নয় রাজনীতিবিদ, এটাও নঅর্থক বচন। তাহলে দুটোই নঅর্থক বচন, দুটোই আশ্রয় বাক্যে নঅর্থক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বৈধ সিদ্ধান্ত টানা যাবে না, মানে সিদ্ধান্ত টানাই যাবে না। যদি জোর করে টানি, যেমন এখানে টেনেছি কোন কোন দরিদ্র ব্যক্তি নয় সৎ ব্যক্তি কি বচন, তাহলে এটা কিন্তু দোষ ঘটেছে। দোষটার নাম কি, নঅর্থক হেতু বাক্যজনিত দোষ, নঅর্থক হেতু বাক্যজনিত দোষ। এই দোষ হলে যুক্তিটি অবৈধ হয়, কেমন। তাহলে আমরা জানলাম নঅর্থক হেতু বাক্যজনিত কি। এটা নিয়ে অনেক সময় তোমার টিকাও আছে যে নঅর্থক হেতু বাক্যজনিত দোষ কি, উদাহরণ দাও, 4 নম্বর থাকে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া যে এর আগে যে দোষগুলো বললাম, চারিপদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, এই যেগুলো দেখালাম সেগুলোর সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা সেগুলো দিলেই 4 নম্বর করে পাবে। এগুলো নোটস আকারে, টিকা আকারে আসে পরীক্ষায়। তাহলে এই যে আমরা বৈধতা বিচার করতে যাব, সেই বিচারের বিকল্প হিসাবে ওই টিকাও আসে পরীক্ষায়। কেউ যদি চায় আমি শুধু টিকা করব তাহলেও হবে। আচ্ছা নেক্সট যে দোষ সেটা নিয়ে এবার আলোচনা করবো, চলো। দেখো এখানে আর একটা দোষের কথা বলছি, সেটা হচ্ছে দুটি সদর্থক আশ্রয় বাক্য থেকে নঅর্থক সিদ্ধান্ত টানার দোষ হয় একটা। মানে দুটো আশ্রয় বাক্য সদর্থক আছে আর সেখান থেকে যদি নঅর্থক কোন সিদ্ধান্ত টানি তাহলে দোষ হবে। দোষটার নাম দুটি সদর্থক আশ্রয় বাক্য থেকে নঅর্থক সিদ্ধান্ত টানার দোষ। এখন এখানে দেখো দুটো আশ্রয় বাক্য এ বচন, সেখানে দেখো তার মানে সদর্থক বাক্য এটা। এখন দুটো আশ্রয় বাক্যই সদর্থক আর সিদ্ধান্ত কি করেছি নঅর্থক, তখনই কিন্তু এই দোষটা হবে। মানে এরকম দুটো সদর্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্তই টানতে হবে, নঅর্থক সিদ্ধান্ত টানলেই এই দোষটা হবে। তাহলে
আমরা যে দোষগুলোর কথা শুনলাম, জানলাম, কি কি? চারিপদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, নঙর্থক হেতু বাক্যজনিত দোষ, আর দুটি সদর্থক আশ্রয় বাক্য থেকে নঙর্থক সিদ্ধান্ত টানার দোষ। এরকম আরো দু একটা দোষ আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। মোটামুটি বৈধতা বিচারের ক্ষেত্রে এই 6টা দোষ যদি ঠিকঠাক ভাবে বিচার করি, তাহলে যুক্তিটা বৈধ কি অবৈধ বুঝতে পেরে যাব। তাহলে আমরা এই দোষগুলো এবারে প্র্যাকটিক্যালি বিচার করে দেখব যে এই অমুক যুক্তিটা বৈধ না অবৈধ, এটা আমরা দেখব। চলো। দেখো, আমরা এবার এই যে গত দুটো ভিডিও থেকে তোমরা যেটা জানতে পেরেছো যে নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচারের ক্ষেত্রে কি কি নিয়ম আছে, সেইগুলো যে তোমরা জেনেছো সেটা এবার কিন্তু অ্যাপ্লাই করো। এবং আজকেরও দুটো না তিনটে নিয়ম জানলে সেইগুলো অ্যাপ্লাই করব, করে জানবো যে যুক্তিটা বৈধ না অবৈধ। প্রথমে দেখো, আমাদের একটা যুক্তির বৈধতা বিচার করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হয় যে তিনটে যে বাক্য থাকবে, কোথাও তিনটে বাক্য থাকবে না, দুটো থাকবে। আমরা কিন্তু এখন অসংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার করছি। এমনি তোমাদের পরীক্ষাতে অসংক্ষিপ্ত বলে উল্লেখ করে দেবে না, তোমাদের নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার বলে কথাটা বলবে। সেখানে একটা সংক্ষিপ্ত ন্যায় আর একটা অসংক্ষিপ্ত ন্যায় উদাহরণ সাধারণত পরীক্ষাতে দেয়। কেমন? তাহলে আমরা কিন্তু এখন অসংক্ষিপ্ত মানে সংক্ষেপে বলা হচ্ছে না, তিনটে বাক্যই থাকবে, তিনটে বাক্য থেকে তিনটে বচন গঠন করে যুক্তির বৈধতা বিচার করব। ঠিক আছে? এরপরে আমি শেখাবো যে অনেক সময় এই তিনটের বদলে দুটো থাকবে, একটা থাকবে না, তোমাকে তৈরি করতে হবে। কি করে করতে হবে সেটা শিখিয়ে দেবো। তাহলে এখন সংক্ষিপ্ত নয়, অসংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার শিখছি। তিনটে বাক্য দেখো, সে কুসংস্কারাচ্ছন্ন নয়, কারণ অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন। আচ্ছা, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এখানে যে কালিটা নীল কালি ব্যবহার করেছি খুব হালকা হয়ে গেছে, কালিটা ভরতে হবে। যাই হোক, এবারের মতন ওটা করে নাও। আর কি? এবং সে কখনোই অজ্ঞ নয়। এই হচ্ছে তিনটে বাক্য। তিনটে বাক্য থেকে আমাকে তিনটে বচন গঠন করতে হবে। কিন্তু সবার আগে যেটা জানতে হবে, এই তিনটে বাক্যের মধ্যে কোনটে সিদ্ধান্ত বাক্য, এটা বার করতে হবে। তাহলে সিদ্ধান্ত প্রধান আশ্রয় বাক্য লেখার জায়গা, অপ্রধান আশ্রয় বাক্য লেখার জায়গা, তারপরে সিদ্ধান্ত বাক্য লিখব। তাহলে প্রথমে সিদ্ধান্ত বাক্য তৈরি করব, দুটো বাক্য লেখার জায়গা ছেড়ে রেখে। এর মধ্যে কোনটা সিদ্ধান্ত বাক্য কি করে বুঝবো? আমি বলেছিলাম যে সুতরাং, অতএব, কাজেই এইগুলো থাকলে সিদ্ধান্ত বাক্য। এখানে সেটা নেই, তাহলে বুঝতে পারছি না। তারপরে বলেছিলাম যে কারণ, কেননা, এই সব শব্দ যে বাক্যের মধ্যে থাকবে, এই যে বাক্যের মধ্যে আছে, এই বাক্যটার মধ্যে আছে, এই বাক্যটার আগের বাক্যটা হবে সিদ্ধান্ত বাক্য। এছাড়াও আরো একটা উপায় বলেছিলাম যে এবং দিয়ে যে বাক্য দুটো যুক্ত থাকবে, এই বাক্যটা আর এই বাক্যটা যে যুক্ত হয়ে আছে এবং এর মধ্যে দিয়ে, এই দুটো বাক্যের বাইরে যে 3 নম্বর বাক্যটা থাকবে, মানে প্রথম বাক্যটা, এই বাক্যটাই হবে সিদ্ধান্ত বাক্য। তাহলে এটা পরিষ্কার যে প্রথম বাক্যটাই হবে সিদ্ধান্ত বাক্য। তাহলে এটাকে বচন করে ফেলি। সে কুসংস্কারাচ্ছন্ন নয়, বচন করলে কি বচন হবে? ই বচন। সে নয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, কি বচন? ই বচন হলো। চলো, তাহলে এটা ই বচন করলাম। এবার আমি বলেছিলাম পক্ষপাত থেকে অপ্রধান আশ্রয় বাক্য গঠন করব। সে শব্দটা আর কোন বাক্যের মধ্যে পাচ্ছি? এটা তো হয়ে গেল। তাহলে এই বাক্যটার কাজ শেষ। কোন বাক্যের মধ্যে সে পাচ্ছি? এখানটা লাস্টের বাক্যটা। তাহলে সে কখনোই অজ্ঞ নয়, এটাকে অপ্রধান আশ্রয় বাক্য গঠন করব। তাহলে সে কখনোই অজ্ঞ নয়, সেটা কি বচন হবে? ই বচন হবে। সে নয় অজ্ঞ ব্যক্তি, কি বচন? ই বচন। তাহলে পড়ে রইল কোন বাক্যটা? মাঝের বাক্যটা। এটাকে এবার প্রধান আশ্রয় বাক্য গঠন করবো। তাহলে অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন, তাহলে কি লিখবো? এ বচন। সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, কি বচন? এ বচন। গঠন করলাম। তাহলে আমার কি গঠন হলো এখন? নিরপেক্ষ ন্যায়ের আদর্শ রূপ বলে হেডিং পয়েন্ট করে এইটা করতে হবে, নিরপেক্ষ ন্যায় গঠন করতে হবে। তাহলে নিরপেক্ষ ন্যায়ের আদর্শ রূপ বলে লিখে এই যুক্তিটা গঠন করতে হবে। করলাম। এবারে আমার কি লিখতে হবে? মূর্তি সংস্থান বার করতে হবে। অর্থাৎ
মূর্তি ও সংস্থান। কি করে বার করবো? আমি বলেছিলাম মূর্তি কি, এই যে কি বচন দিয়ে যুক্তিটা গড়ে উঠছে, তাহলে এ ই ই, ওপর থেকে নিচে নামতে বলেছিলাম, তাহলে এ ই ই, এটা হচ্ছে মূর্তির নাম লিখলাম। আচ্ছা, হাইফেন। এবার সংস্থানের নাম কি করে বার করতে আমি ছবি আঁকতে বলেছিলাম। ধরো প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, এটা অনুমান করে নিলাম। এবার এখানে হেতু বাক্যকে, দুটো আশ্রয় বাক্যের মধ্যে হেতু পদ থাকে জানো, তাহলে দেখো দুটো আশ্রয় বাক্যের মধ্যে কমন পদ কোনটা? এইটা, এই দুটো হেতু পদ, তাই তো, অজ্ঞ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি। তাহলে দেখো প্রধান আশ্রয় বাক্য অজ্ঞ ব্যক্তি কোথায়? উদ্দেশ্যে না বিধেয়ে আছে? উদ্দেশ্যে, তাহলে উদ্দেশ্যে পয়েন্ট করলাম। আর অপ্রধান আশ্রয় বাক্যে কোথায় আছে? বিধেয়তে। উদ্দেশ্যে তো সে আছে, তাহলে এটা বিধেয়তে, তাহলে বিধেয়তে পয়েন্ট করলাম। এবার 2 পয়েন্টকে যোগ করো, তাহলে দেখো উল্টো জেড না সোজা জেড? এটা উল্টো জেড। উল্টো জেড মানে 1 নম্বর সংস্থান আমি বলেছিলাম, তাহলে এটা প্রথম সংস্থান, লিখে দেবো প্রথম সংস্থান। তাহলে এর উত্তর দেওয়া হয়ে গেল। আচ্ছা, এই যে গঠন করার জন্য এটা যে 1.5 নম্বর থাকে, আর এটার জন্য হাফ 1 থাকে, আর লাস্টে করব ব্যাখ্যা ও বিচার। এখানে 1.5 থাকবে, মোট 1.5, 3 আর 1, 4। একটা বৈধতা বিচারে 4 নম্বর করে থাকবে, মোট 2, 8 নম্বর। তাহলে দেখো এই যুক্তিটা এবার বৈধতা বিচার করবো, মানে বিচার করবো। এবার এতক্ষণ কি করলাম? গঠন করলাম, মূর্তি সংস্থান কি সেটা লিখলাম। এবারে যুক্তিটা বৈধ না অবৈধ পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো দেখো কি দোষের নাম জেনেছিলাম? 6টা দোষের নাম। প্রথম হচ্ছে চারিপদ ঘটিত দোষ। মানে কখন চারিপদ ঘটিত দোষ হয়? যখন 3টে পদের পরিবর্তে 4টে পদ হয়ে যায়, তখনই চারিপদ ঘটিত দোষ হয়। দেখো 3টে পদ কি এখানে? সে, সে, একই বানান একই অর্থ। আচ্ছা, কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি, আর কোথায় আছে? কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি, একই বানান একই অর্থ, বেশ 2টো বা পদ পেয়ে গেলাম। অজ্ঞ ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, তাহলে 3টে পদ পেয়ে গেলাম। তাহলে 3টে পদ একই বানান একই অর্থ। চতুর্থ কোনো পদ পেলাম কি? পেলাম না। তার মানে এখানে চারিপদ ঘটিত দোষ হবে কি? হবে না। বেশ, চারিপদ ঘটিত দোষ হলো না। এরপর হেতুকে নিয়ে কোনো দোষ হয়েছে কিনা দেখো। হেতুপদকে কি নিয়ম ছিল? অন্তত একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ এখানে কে? অজ্ঞ ব্যক্তি। অজ্ঞ ব্যক্তি এখানে ব্যাপ্য হয়েছে কি হয়নি সেটা দেখে নাও। এ বচনের উদ্দেশ্য পদে বসে আছে হেতুপদ, এখানে উদ্দেশ্য পদ, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাহলে এখানে ব্যাপ্য হয়েছে। আর নিয়মে ছিল যে হেতুপদকে অন্তত এক জায়গায় ব্যাপ্য হতে হবে, তাহলে এখানে ব্যাপ্য হয়েছে। তাহলে হেতুকে নিয়ে আর দোষ হচ্ছে না, তাহলে অব্যাপ্য হেতু দোষ আর হলো না। এরপর কি দোষ দেখবো? অবৈধ পক্ষ দোষ। পক্ষ এখানে কি? সে। সে এখানে নিয়ম কি ছিল? দোষ কখন হয়? যে প্রথমে অব্যাপ্য পরে ব্যাপ্য হলে দোষ হয়। তাহলে প্রথমে কি আছে? এখানে আছে, এখানে অব্যাপ্য হয়েছে কি? ই বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে অব্যাপ্য হচ্ছে না, তাহলে দোষও হবে না, তাহলে পক্ষ নিয়ে কোনো দোষ হচ্ছে না। সাধ্য দোষ ওই একই নিয়মে। সাধ্য দোষ, সাধ্য এখানে কি? কুসংস্কারজন্য ব্যক্তি, আর কোথায় আছে? প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যে। ওই একই নিয়ম যে প্রথমে অব্যাপ্য হতে হবে পরে ব্যাপ্য হতে হবে, হলে দোষ হবে। তাহলে প্রথমে অব্যাপ্য হচ্ছে কিনা দেখো, এ বচনে বিধপদ অব্যাপ্য, তাহলে দোষ হওয়ার সম্ভাবনা হচ্ছে কিন্তু, তাহলে অব্যাপ্য। এবার এখানে কি হচ্ছে? এখানে কিন্তু ব্যাপ্য হয়েছে, তাহলে এখানে অব্যাপ্য ছিল, এখানে ব্যাপ্য হয়ে গেল, তাহলে এখানে কিন্তু দোষ হয়েছে। তাহলে কি দোষ হয়েছে? সাধ্য দোষ। সাধ্যকে নিয়ে দোষ হয়েছে বলে নাম হবে অবৈধ সাধ্য দোষ। আর যখনই কোনো দোষ পেয়ে যাব, তখনই এর পরে যে আরো দোষ আছে কি নেই সেই বিচারে আর যাব না, তখন সোজাসুজি লিখে নেবো উপযুক্ত নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, সেটাই লিখবো। দেখো উপরিউক্ত নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। এখানে কি দোষ হয়েছে? এখানে অবৈধ সাধ্য দোষ হয়েছে। এবার দোষ দিলেই তো হবে না, লোককে দোষের ব্যাখ্যা দিতে হবে যে প্রকৃতি দোষ হয়েছে কিনা। কেননা এখানে সাধ্যপদ, সাধ্যপদ এখানে কে? কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি, তাহলে কোটেশনের মধ্যে লিখবো কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। এটা কোটেশনের মধ্যে লিখবো কেন? কারণ এখানে এটা ইউজ হয়েছে বলে। তাহলে কেননা এখানে সাধ্যপদ কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি প্রধান আশ্রয় বাক্যের কি বচনের? এ বচনের বিধেয় স্থানে থাকায় কি হয়েছে? অব্যাপ্য হয়েছে। কিন্তু ওই পদটি, কোন পদটি? ওই সাধ্য পদটি, ওই পদটি সিদ্ধান্তের কোথায় থাকায়? ই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই উক্ত দোষ হয়েছে।
তাহলে দোষটা কেন হলো সেটা কিন্তু আমাকে ব্যাখ্যা দিতে হবে। তাহলে কি লিখলাম ব্যাখ্যা বিচারে, এর থেকে আরো অনেক কিছু লেখানো হয়, আমি সেগুলো লেখাবো না আর লেখাতে চাইও না। তোমাদের নম্বর এত কম থাকে, সেক্ষেত্রে এত কিছু লেখার দরকার হয় না। ব্যাখ্যা বিচারে শর্টকাটে 2-4টে লাইনে লিখলেই হবে। কি না, উপযুক্ত নিরপেক্ষ না এটি বৈধ কি অবৈধ প্রথম ক্লিয়ার ভাবে বলে দিতে হবে। আচ্ছা, এখানে হাফ নম্বর পেয়ে গেলে। এখানে অবৈধ সাধ্য দোষ হয়েছে, দোষটার নাম লেখার জন্য হাফ নম্বর আবার পেয়ে গেলে। এবার কেন দোষ হলো সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আরো হাফ নম্বর আছে। কি না, কেননা এখানে সাধ্যপদ কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি প্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিরোধ স্থানে থাকায় অব্যাপ্য হয়েছে এবং ওই পদটি সিদ্ধান্ত বাক্যের ই বচনের বিরোধ স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই উপরিউক্ত দোষ হয়েছে। মানে ওই যে অবৈধ সাধ্য দোষ সেটা দোষটা হয়েছে। এই হচ্ছে আমার ব্যাখ্যা বিচারের জায়গায় এই কথাটা লিখে দেবো, দিলেই এখানে 1.5 নম্বর পেয়ে যাবো। তাহলে এখানে ওপরে 1.5, মাঝখানে 1 আর শেষে 1.5, এই নিয়ে 4, এরকম দুটো দেবে, 4-4 8। তাহলে কি করে বৈধতা বিচার করতে হয় সেটা বুঝে গেলে। আর এটা কোন নিরপেক্ষ নয় বৈধতা বিচার করলাম, অসংক্ষিপ্ত নয়, মানে সংক্ষেপে বলা নেই, এখানে 3টে বাক্যই আছে তাই। আর কিছু কিছু ক্ষেত্রে ন্যায়তে 2টো বাক্য থাকবে, মানে একটা বাক্য কম থাকবে, মানে সংক্ষেপে বলা আছে, তার মানে সেটাই হবে সংক্ষিপ্ত ন্যায়। এখন আমি আলোচনা করলাম অসংক্ষিপ্ত ন্যায় বৈধতা বিচার হলো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি আবারও ব্যাপারগুলো বুঝিয়ে বলে দেবো। কেমন? ঠিক আছে, আমরা এবার সংক্ষিপ্ত ন্যায় সংক্ষেপে আমি বুঝিয়ে দেবো। চলো দেখো, ঠিক আগে যেটা 3টে বাক্য ছিল তার থেকে একটা বাক্য কমিয়ে দিয়েছি, দিয়ে আমি বলছি এটা সংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায়। এখন সংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায় মানে একটা বাক্য কম থাকবে, মানে এখানে দেখতেই পাচ্ছি 2টো বাক্য, একটা বাক্য নেই। তাহলে এইটাই হচ্ছে সংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায়। এবার এটাকে বৈধতা বিচার করবো কি করে? তাহলে আমাকে এটা বুঝতে হবে যে এখান থেকে 3টে বাক্য, কিন্তু 2টো বাক্য থেকে 3টে বাক্য বা 3টে বচন গঠন করতে হবে। এটা কি করে করতে হয় সেই পলিসিটা জেনে নাও, তারপরে বিচার কি করে করতে হয় সেটাও বুঝে নাও। দেখো, প্রথমে আমাকে খুঁজে বার করতে হয় কি, ঠিক একই ভাবে যে সিদ্ধান্ত বাক্য আগে গঠন করতে হয়। তাহলে এখানে সিদ্ধান্ত বাক্য কোনটা? আমি বলেছিলাম যে কারণের আগের বাক্যটা হবে সিদ্ধান্ত বাক্য। তাহলে প্রথম একটাই সিদ্ধান্ত বাক্য, তাহলে ই বচন হবে, সে নয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। ই বচন হলো। এবার আমি বলেছিলাম যে পক্ষপাত দেখে অপ্রধান আশ্রয় বাক্য আর সাধ্য পদ দেখে প্রধান আশ্রয় বাক্য বলেছিলাম। তাহলে এখানে সে পক্ষপাত এই বাক্যটা তো ব্যবহার হয়ে গেল, বা অজ্ঞ সকলই কুশল, এর মধ্যে কি সে আছে? নেই। তাহলে এখানে অপ্রধান আশ্রয় বাক্যটা উজ্জ্ব আছে, মানে নেই। আমাকে করতে হবে কি, প্রধান আশ্রয় বাক্যটা আগে গঠন করতে হবে। তাহলে এটা প্রধান আশ্রয় বাক্য, অজ্ঞরা সকলই কুসংস্কারাচ্ছন্ন। তাহলে সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি। কি বচন? এই বচন। তাহলে 2টো বাক্য থেকে 2টো বচন গঠন করা আমার হয়ে গেল, কিন্তু আর বাক্য নেই আর বচনও করতে পারছি না। কি করে করবো? দেখো, সেটাই এবার বুঝতে হবে। তোমরা এটা জানো যে একটা নিরপেক্ষ বচনে 3টে পদ থাকে, কি থাকে তো? আর 3টে পদ কবার করে ব্যবহার হয়? 2বার করে। দেখো তো এর মধ্যে 3টে পদের মধ্যে কটা পদ পাচ্ছ? সে পাচ্ছ। কবার পেলে? একবারই পেলে। কুসংস্কারাচ্ছন্ন কবার পেয়েছো? 2বার পেয়েছো কিনতে গেলে। তাহলে এই পদটা 2বার ব্যবহার হয়ে গেছে। তাহলে যে পদটা 2বার ব্যবহার হয়ে গেছে সে পদটা আর ব্যবহার হবে না এই বাক্যে, অপ্রধান আশ্রয় বাক্যে সেই পদ আর আসবে না। তাহলে কে কে একবার ব্যবহার হয়েছে? সে একবার ব্যবহার, আর অজ্ঞ ব্যক্তি এটা একবার ব্যবহার হয়েছে। তার মানে আমার এখান থেকে ইঙ্গিত পাচ্ছি যে এই পদটা আর এই পদটা নিয়ে 3 নম্বর বাক্যটা গঠন হবে। এটা বুঝতে পেরে গেলে? কেন না, এই দুটো পদ 2বার ব্যবহার হয়ে গেছে, যে পদ 2বার ব্যবহার হয়ে গেল তার মানে তার কাজ শেষ। এবার যে পদটা একবার করে ব্যবহার হলো সেটাকে আরেকবার করে ব্যবহার করতে হবে। মোট 2বার করে আমি বলেছি 3টে পদ। তাহলে এবার তো সেটা জেনে গেলাম যে এই দুটো পদ আরেকবার ব্যবহার হবে, কিন্তু কি বচন হবে কি করে বুঝবো? সেটা জানার উপায় হচ্ছে, এই যে 2টো বচন গঠন করেছি তার মধ্যে যদি দুটোই সদর্থক থাকে তাহলে এটাও সদর্থক বচন হবে, আর যদি তার মধ্যে একটা নঙর্থক থাকে তাহলে এটা কিন্তু নঙর্থক বচনই হবে। মানে 9-এর ভারিত্বটা বেশি, তাই 9টা যদি এর মধ্যে কোনো একটা নঙর্থক, মানে যেমন এটা নঙর্থক, তাহলে এটা নিশ্চয়ই নঙর্থক বচনই হবে। এবার প্রশ্ন, নঙর্থক তো 2টো আছে, ইও আছে ও আছে, এখানে কোনটা হবে? সেইটা বুঝতে গেলে এটা বুঝতে হয় যে দুটোই কি বচন আছে? সামান্য বচন আছে।
তাহলে এটা নিশ্চয়ই সামান্য বচন হবে। সামান্য বচন মানে ই বচন হবে। বুঝতে পারলে কি? তাহলে একটু খেয়াল করে দেখো, এটা কি? এটা সদর্থক আর এটা নঅর্থক। তাহলে সদর্থক ভারী না নঅর্থক ভারী? মানে কার জোর বেশি? নঅর্থকের জোর। তাহলে নঅর্থক পেলাম, মানে গুণের দিক থেকে নঅর্থকটাকে পেলাম, আর পরিমাণের দিক থেকে কাকে পাচ্ছি? দেখো, এটা হচ্ছে সকল, এটাও সকল। কোন মানে সকল, ই বচন মানে কোন, কোন মানে সকল। তাহলে সকল আর সকল, তার মানে এটা সামান্যই হবে। তাহলে এটা সামান্য। তাহলে সামান্য নঅর্থক কি বচন হয়? ই বচন হয়। তাহলে এখান থেকে পরিষ্কার যেটা ই বচন হবে। কাকে নিয়ে করবো ই বচনটা? এই যে একবার করে ব্যবহার হয়েছে যে দুটো পদ, সেই দুটো পদ নিয়ে। তাহলে ই বচন। তাহলে এবার হচ্ছে কাকে উদ্দেশ্যে রাখবো, কাকে বিধেয় রাখবো, সেটা নিজস্ব ব্যাপার। এবার এটা উপর ডিপেন্ড করবে যুক্তিটা বৈধ হবে কি অবৈধ হবে। আমি সবসময় চেষ্টা করব যে এমন ভাবে সাজাবো, এমন ভাবে উদ্দেশ্য বিধেয় পদে দুটো পদ রাখবো যাতে যুক্তিটা বৈধ হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তাহলে আমি দেখি যদি সেটা হয় কিনা। দেখো, যেমন লিখছি ই বচন, সে নয় অজ্ঞ ব্যক্তি। কি বচন? ই বচন হলো। এবার দেখো যুক্তিটা গঠন হয়ে গেল। এবার মূর্তি সংস্থান লিখবো, তাই তো? মূর্তি ও সংস্থান এটা বার করবো। কি করে বার করতে হবে? যে মূর্তি কি কি বচন দিয়ে তৈরি? দেখো উপর থেকে নিচে এ ই ই, এ ই ই হলো। এবার এর সংস্থান কি? সংস্থান বার করতে গেলে ছবি আঁকতে বলেছি, 3টে লাইন। এবার প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ কোথায় আছে? হেতুপদ এখানে কি? অজ্ঞ ব্যক্তি। প্রধান আশ্রয় বাক্য উদ্দেশ্যে পয়েন্ট করব। অপ্রধান আশ্রয় বাক্য কোথায়? বিধেয়তে পয়েন্ট করব। এবার জুড়ে দাও। এটা উল্টো জেড হচ্ছে মানে প্রথম সংস্থান ফার্স্ট। তাহলে এখানে লিখে দেবো প্রথম সংস্থান। তাহলে মূর্তি সংস্থান কি বেরিয়ে গেল। এবার ব্যাখ্যা বিচার করব। ব্যাখ্যা ও বিচার। এখানে এবার আমরা বৈধতা বিচার করবো, মানে বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে সেটা দেখো। একটা যুক্তি বৈধতা বিচারের ক্ষেত্রে কতগুলো দোষ আছে সেটা আগে খেয়াল করতে হবে। প্রথমে কি করবো? চারিপদ ঘটিত দোষ হয়েছে কিনা, 3টে পদ আছে কিনা দেখি। সে একই, কুসংস্কারাচ্ছন্ন একই, অজ্ঞ ব্যক্তি একই। তাহলে এখানে চারিপদ ঘটিত দোষ হলো না, 3টে পদ হচ্ছে বলে। আচ্ছা, হেতুর দোষ হয়েছে কিনা দেখি। হেতুপদ অজ্ঞ ব্যক্তি ব্যাপ্য, এখানে অন্তত এক জায়গায় ব্যাপ্য হতে হবে, এখানে ব্যাপ্য হয়েছে, তার মানে হেতুর দোষ হচ্ছে না। পক্ষ নিয়ে তো দোষ হচ্ছে কিনা দেখি। সে তাহলে দেখো পক্ষ বা সাধ্য নিয়ম একটাই, যে আশ্রয় বাক্যে যে পদ অব্যাপ্য সেই পদ কি হতে পারবে না? সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। ব্যাপ্য হলে কি হবে? দোষ হবে। তাহলে আশ্রয় বাক্যে দেখো এখানে কি হয়েছে? ব্যাপ্য। তাহলে ব্যাপ্য থেকে এখানে ব্যাপ্য হয়েছে, দোষ হবে না। অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে দোষ হয়। তাহলে পক্ষ নিয়ে কোনো দোষ হচ্ছে না। সাধ্য নিয়ে দোষ হচ্ছে কিনা দেখি। সাধ্যপদ এখানে এ বচনের বিধেয়তে আছে, তাহলে এ বচনের বিধেয়পদ অব্যাপ্য। অব্যাপ্য থেকে এখানে কি হয়েছে? দেখো ই বচন বিধেয়পদ ব্যাপ্য। অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে কি হয়? অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে দোষ হয়। তাহলে এখানে দোষ হয়েছে, দোষটা কি নাম? যেহেতু সাধ্যকে নিয়ে দোষ হয়েছে তাই এর নাম হবে অবৈধ কি সাধ্য দোষ। তাই লিখবো ওই আগের লেখাটাই, উপরি উক্ত নিরপেক্ষ ন্যায়টি অবৈধ। এখানে অবৈধ সাধ্য দোষ হয়েছে, কেননা এখানে সাধ্যপদ কে? কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি কি? প্রধান আশ্রয় বাক্যে কি বচনের? এই বচনের কোথায় আছে? বিধেয় স্থানে থাকায় কি হয়েছে? অব্যাপ্য হয়েছে। কিন্তু ওই পদটি সিদ্ধান্তের এই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপক হয়েছে, তাই উক্ত দোষ, মানে যেটা আগে বলে দিয়েছি, উক্ত দোষ হয়েছে। এই হচ্ছে ব্যাখ্যা বিচার লিখতে হয়। ঠিক আগেরটার মতনই, শুধু আমি এটা বোঝালাম যে সংক্ষিপ্ত আর অসংক্ষিপ্ত নিরপেক্ষ নয়, বিচার করতে হয় কি করে বৈধতা, এটা আমি দেখালাম। এখনো পর্যন্ত আমি দুটোই অবৈধ আমি দেখালাম, যে অবৈধ হলে কি লিখতে হয়, কি করে করতে হয় সেটা বোঝালাম। এবার বৈধ একটা নিরপেক্ষ ন্যায় নেব উদাহরণ, সেটা দিয়ে আমি বোঝাবো যে বৈধ হলে আমি এখানে ব্যাখ্যার জায়গায় কি লিখবো সেটা এবার বোঝাবো। চলো তাহলে আজকের ভিডিওর লাস্ট বিষয়টা বুঝিয়ে দিই। একটা উদাহরণ নিয়েছি, দেখো যে কেবলমাত্র নৈয়ায়িকরাই দার্শনিক, বুদ্ধ দার্শনিক নন, সুতরাং বুদ্ধ নৈয়ায়িক নন। হলো এটা একটা যুক্তি। এবার আমার এখান থেকে কি বার করতে হবে? কোনটা সিদ্ধান্ত বাক্য সেটা আগে
বার করতে হবে। কি করে বার করব? যেহেতু কেননা এর আগে কি যেটা থাকে সেটাই সিদ্ধান্ত বাক্য, তাহলে এটা সিদ্ধান্ত বাক্য। বুদ্ধ দার্শনিক নয়, বুদ্ধ নন দার্শনিক ই বচন। এবার আমি বলেছিলাম যে বুদ্ধ মানে পক্ষবর্তা দেখে অপ্রধান আশ্রয় বাক্য গঠন করব। বুদ্ধ আর কোথায় আছে? এখানটা আছে, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য। বুদ্ধ নৈয়ায়িক নয়, বুদ্ধ নন নৈয়ায়িক ই বচন। আর প্রথমের বাক্যটা হবে প্রধান আশ্রয় বাক্য। আর বাক্যের শুরুতে যদি কেবলমাত্র একমাত্র এগুলো থাকে, বচন করতে গেলে কি হয়? উদ্দেশ্যবিধ চেঞ্জ হয় আর এ বচন হয়। তাহলে করে ফেলো, সকল কি দার্শনিকটা আগে আসবে, সকল দার্শনিক হন কি নৈয়ায়িকটা পড়ে যাবে এ বচন। তাহলে দেখো আমার যুক্তি গঠন করা হয়ে গেল। এবার আমি কি করব? মূর্তি সংস্থান নির্ণয় করব। মূর্তি সংস্থান কি করে বার করতে হয়? এটা মূর্তি বুঝতেই পারছো, এ ই সংস্থান কি? ছবি আঁকো। হেতুপদ এখানে কে? হেতুপদ নৈয়ায়িক। দেখো দুটো আশ্রয় বাক্যের মধ্যেই লেখা আছে। তাহলে দেখো এই বচনের বিধেয় স্থানে আছে প্রধান আশ্রয় বাক্যে, অপ্রধান আশ্রয় বাক্যেও বিধেয় স্থানে আছে, তাই না? আছে। এবারে দেখো দুটো আশ্রয় বাক্যে দুটো বিধেয় স্থানে আছে, জুড়ে গেল। এটা কত নম্বর সংস্থান? এটা দ্বিতীয় সংস্থান, তাই তো? তাহলে লিখবো দ্বিতীয় সংস্থান, লিখে দেবো মূর্তি সংস্থানের জায়গায়। এবার ব্যাখ্যা বিচার করব। ব্যাখ্যা ও বিচার। দেখো ব্যাখ্যা বিচারে কি করব? প্রথম চারিপদ গঠিত দোষ হয়েছে কিনা দেখবো, তিনটে পদ হয়েছে কিনা দেখি। বুদ্ধ একই অর্থ, দার্শনিক একই অর্থ, নৈয়ায়িক একই অর্থ। তাহলে চারটে পদ হচ্ছে না, চারিপদ গঠিত দোষ হচ্ছে না। এবার হেতুপদ এখানে কে? নৈয়ায়িক। দেখো একবার ব্যাখ্যা হয়েছে কিনা দেখো। এই বচনে বিধেয় স্থানে থাকায় ব্যাখ্যা হয়নি। আচ্ছা, ই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাখ্যা হয়েছে। তাহলে একবার ব্যাখ্যা হয়েছে, তাহলে হেতুপদকে নিয়ে দোষ হচ্ছে না। এবার পক্ষপদ কি? আগের বাক্যটায় ব্যাপ্য না ব্যাপ্য, তাহলে ব্যাপ্য থেকে দোষ হবে না। অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে দোষ হয়, তাহলে এখানে দোষ হবে না। আচ্ছা, সাধ্যকে নিয়ে একই নিয়ম। দেখো দার্শনিক, এখানে দার্শনিক, ব্যাপ্য এখানে আছে, এখানে ব্যাপ্য আছে, তাহলে ব্যাপ্য থেকে ব্যাপ্য হলে দোষ হয় না, অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে তবেই দোষ হয়। তাহলে সাধ্য নিয়েও দোষ হলো না। এবার দুটো আশ্রয় বাক্য কি নমর্থক? না। একটা আশ্রয় বাক্য নমর্থক, তাতে কিন্তু দোষ হবে না। আর কি দুটো আশ্রয় বাক্য সদর্থক হয়েছে কি? হচ্ছে না। তাহলে সেই দুটো আশ্রয় বাক্য সদর্থক থেকে নমর্থক সিদ্ধান্ত নেওয়ার দোষও হচ্ছে না। তাহলে কোনো দোষ এখানে হচ্ছে কি? হচ্ছে না। তাহলে কোনো দোষ যদি না থাকে তাহলে যুক্তিটা বৈধ। তাহলে কি লিখবো? উপরিউক্ত নিরপেক্ষ ন্যায়টি বৈধ। এবারে লিখবো এখানে ন্যায়ের নিয়মগুলি যথাযথভাবে পালন করা হয়েছে, তাই উক্ত যুক্তিটি হয়েছে। তাহলে এখানে নিয়মগুলি যথাযথ পালন করা হয়েছে বলে যুক্তিটি বৈধ। এবারে যুক্তি বৈধ হলে সেই শুদ্ধ মূর্তিটার নাম লিখতে হয়। এই ই এটি কোন সংস্থানের? দ্বিতীয় সংস্থানের একটি শুদ্ধ মূর্তি। এবার শুদ্ধ মূর্তির একটা নাম আছে ই। দ্বিতীয় সংস্থানে কি কি ছিল? সিজারি, কেমিস্ট্রেস, ফেস্টিনো, বারাকো। এই যে ই কার মধ্যে আছে? কেমিস্ট্রেস। দেখো CAMESTRES, কেমিস্ট্রেস শব্দটা ছিল তো দ্বিতীয় সংস্থানে, তার মধ্যে দেখো ই দেখো তো ই। তাহলে এই যে শব্দটা, এই যে তিনটে বচনের নাম, এই নামের মধ্যে পাচ্ছে কিনা? ওই যে সেবারের আগের ভিডিও বলেছিলাম যে বৈধ যে মূর্তিগুলোর নাম, তাতে কিন্তু এই যে বচনগুলোর নাম দেওয়া আছে কিন্তু এখানে খাপ খাবে। তাহলে এই হিসাবেই আমরা কিন্তু এই নামগুলো বার করব। তাহলে দ্বিতীয় সংস্থানে এই শুদ্ধ মূর্তিটার নাম কি? কেমিস্ট্রি। তাহলে এখানে লিখবো শুদ্ধ মূর্তিটির নাম হলো কেমিস্ট্রেস। এইটুকু লিখলেই উত্তর শেষ। তাহলে যুক্তিটা যেহেতু বৈধ, তাহলে লিখলাম উপরিউক্ত নিরপেক্ষ ন্যায়টি বৈধ। এখানে ন্যায়ের নিয়মগুলি যথাযথ পালন করা হয়েছে। যেহেতু বৈধ হয়েছে তাহলে নিয়মগুলো নিশ্চয়ই পালন করা হয়েছে, তাই বললাম। এবারে কি করব? এটি যে দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি, সেটা লিখলাম যে এটি একটি শুদ্ধ মূর্তি দ্বিতীয় সংস্থানে, আর এই শুদ্ধ মূর্তিটার নাম কি? কেমিস্ট্রেস। এইটুকু লিখলেই বৈধতা বিচার হয়ে গেল। তাহলে এইভাবে সংক্ষিপ্ত, অসংক্ষিপ্ত, বৈধ এবং অবৈধ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার কি করে করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই
আমাকে কমেন্ট করে জানাবে। আর বুঝতে পারলে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কি করতে হবে, লাইক দিতে হবে। আর যদি মনে কিছু প্রশ্ন থাকে কমেন্ট করতে হবে। আর যদি এই ভিডিওগুলো বন্ধুদেরকে সাহায্য করতে হয়, ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে তাহলে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যারা নতুন, যারা কিছু শিখতে চাও, জানতে চাও, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সেট করে রাখো। সবার প্রথমে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি তোমাদের উপকারে আসছে ভিডিওগুলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।